আওয়ামী লীগ আমার যেখানে আমাকে রাস্তায় আক্রমণ করেছে, আমি আওয়ামী লীগের বলি। হ্যাঁ, আমি 15 সাল থেকে আওয়ামী লীগ থেকে বলছি। আমি 16 জুলাই বলেছি এই সরকারের পতন চাই। বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে আমি তাদেরকে 100 কিসের মাধ্যমে আপনি বলেছেন? বিবিসি শুনে দেখেন। আমি কোনোদিন আমাকে বলা হয়েছে যে মুক্তিযোদ্ধারা আমার উদ্দেশ্য ইনফরমেশন দিছে কি আসতে বলছে কে? আসতে বলছে যেটাই খান ঘটনা মামুল প্রকাশ্যে আওয়ামী লীগ আমার যাই পরিণতি হোক নামগুলো বলেন, আপনি নামগুলো বলেন। আমি তো বললাম আপনাকে যারা আসতে বলছে তাদের নামগুলো বলেন। আমি তো নাম বললাম, জেরাই খান না ডাক্তার মাহমুদ এবং বুলবুল, এই তিনজন। বুলবুল মাহমুদ। আচ্ছা, তো আজকে আপনি কি বক্তব্যটা এখানে দেওয়ার জন্য ডিজাইন করছেন? কি ডিজাইন করছেন? আপনি কি বক্তব্যটা দিতে চাচ্ছেন? এইবার ভালো ওই যে যাকে আপনারা বক্তব্য করলেন আমি ওখান থেকে বুঝে আসলাম, আমি ওর সাথে বসতে চাই না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল বৈঠক থেকে লতিফ সিদ্দিক ছিল। কিন্তু যতই দিন গেছে আওয়ামী লীগের মধ্যে মানুষের সিম্পেথি বাড়তেছিল। কেন বাড়তেছে বলেন তো? বাড়তেছে কিন্তু এটা বাস্তবতা। আমরা মাঠে যাই ভাই, আমরা শুনি এগুলো। কেন বাড়তেছে? বাড়তেছে এই কারণে যখন তারা দেখতেছে আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে পরে তাকে পেটানো হচ্ছে, আওয়ামী লীগের বিভিন্ন বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, তারা মুসলিম দল হিসেবে দাবি করবে। ওই লিডারটা মনে করেন সে খারাপ লিডার, কোনো সন্দেহ নাই। সে মানুষের ক্ষতিও করছে, তাও কোনো সন্দেহ নাই। সে মানুষকে অত্যাচার করছে, তাও সন্দেহ নাই। কিন্তু যখন তার বাড়িটা ভেঙে দিচ্ছেন, আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন, এটা কিন্তু আমরা ওখানকার সাধারণ মানুষের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেছে। তারা বলতেছে যে একটা খারাপ ছিল, ঠিক আছে বিচার করো, কিন্তু তুমি আগুন ধরে জ্বালাই দিলে কেন? হিসাবটা কিন্তু এই জায়গায়। এখন আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেন, এটা দিয়ে কিন্তু আপনি আওয়ামী লীগকে মানুষের মন থেকে মুছে ফেলতে পারবেন না ভাই। মানুষের মন ব্ল্যাকবোর্ড না যে আপনার ডাস্টারকে মুছে ফেলেন, বুঝতে পারবেন না। বরং তাদের প্রতি মানুষের একজন সিম্পেথি তৈরি হতে থাকে। মানুষ যখন এমন এমন উদাহরণ তৈরি করে, মানে আমি নিজের উদাহরণ কিন্তু শুনেছি, এমন এমন উদাহরণ বলতেছে, আমি নিজে ভাই আমি কি বলবো, এটা আজকাল শুনছি। আমি নিজে আজকে প্রেস ক্লাব থেকে কারার বাবা আসছি মেট্রো রেলে গেলে, ওইখানে দাঁড়িয়ে আমাকে বলতেছে ভাই খুব তো আওয়ামী লীগে তাড়াইলেন, কিন্তু আমাকে তো বলতেছে আপনি তো আওয়ামী লীগে তাড়াইছেন, এখন এই মেট্রোর মতো একটা কিছু আনান না দেখি। 1 বছর তো হয়ে গেল, একটা খাম্বা তো গাড়তে পারলেন না। তারা কিন্তু কম্পেয়ার করতেছে, অথচ এই মেট্রোতে কত টাকা লুটপাট হয়েছে এটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না। তো এই কম্পারিজনটা কিন্তু আগে ছিল না। যতই দিন যাবে এগুলি বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে? কারণ তাদেরকে আপনি মাঠে দাঁড়াতে দিচ্ছেন না, তাদেরকে আপনি কোথাও চলতে দিচ্ছেন না। আচ্ছা, আওয়ামী লীগের রাজনীতি আপনি নিষিদ্ধ করছেন, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। গভর্নমেন্ট মনে করছে এটা নিয়ে পরে আলোচনা হবে। বাট যে আওয়ামী লীগ করতো, তাহলে একটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তার বিরুদ্ধে কোনো মামলা নাই, তাকে যাই যদি 10টা পলিতে প্রভাব দিয়ে চট থাপড় মারে, কেউ তাকে বাঁচাতে আসবে না। সবাই বলবো কি আওয়ামী লীগের স্বৈরাচারের দোষর ছিল। খালি স্বৈরাচারের দোষর এই শব্দটা কষ্ট করে একদম উচ্চারণ করতে হবে। আর কেউ পুলিশ থাকবে, পাশে দাঁড়ায় থাকবে, পুলিশ তারা ফেরাতে আসবে না। যদি পুলিশ ফেরাতে আসে, ওই পুলিশের গায়েও সেই ট্যাগ লাগানোর সম্ভাবনা আছে। এই ট্যাগিংটা, এই মতটা কে তৈরি করতেছে? এই মতটা তৈরি করতেছে এই গভর্নমেন্ট। তারা এটাকে প্রশ্রয় দিচ্ছে। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছে এরা মব না, এটা প্রেশার গ্রুপ। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন মবকে প্রেশার গ্রুপ হিসেবে আখ্যায়িত করে, বিশেষায়িত করে, তখন তারা বাড়ছে। যতটা মব হচ্ছে ততটা কিন্তু এই দলের মধ্যে মানুষের সিম্পেথি বাড়তেছে।
এবং এই পুরো কাজটা বুঝে হোক না বুঝে হোক এই সরকার করতেছে। এই একদম বলি যে আওয়ামী লীগকে যদি পুনর্বাসন ধরেন, আওয়ামী লীগ ফিরে আসতে 50 বছর লাগতো, ধরা যায় কথার কথা, সেটা কিন্তু এই সরকার প্রত্যেকটা ঘটনার মাধ্যমে 5 বছর 10 বছর কিন্তু এগিয়ে আসতেছে। একসময় বলবো আওয়ামী লীগকে বলবো আপনি তোমরা এই সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো, কারণ এরা তোমাদেরকে পুনর্বাসনের জন্য যা যা করা দরকার সব করে দিচ্ছি। তো এইটা হলো বাস্তবতা, বয়কট করা সম্ভব না, এটা হয় না পৃথিবীতে। যাকে আপনি নিষেধ করবেন, জামাতকে গত 15 বছর রাস্তায় দাঁড়াইতে দেয় রে ভাই। জামাতের 2 জন লোক বসে একটা রেস্টুরেন্টে চা খাচ্ছে, ওইখান থেকে ধরে নিয়েছে যে সরকার বিরোধী ষড়যন্ত্র করতেছে, অতএব জেলে ঢুকাই দিবে। করছে না, এখানে করছে তো। জামাতকে আপনি নিষেধ করতে পারছেন? জামাত আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসছে। বিএনপি বিশেষ করা গেছে, বিএনপিকে খেলতে খেলতে বলতে শেষ পর্যন্ত বলে কি যে বিএনপি একটা সন্ত্রাসী দল। জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু নিজে বলছে বীরত্তম খেতাব দিতে তাদেরকে, পারে বলে সেটাকে আইএসএর এজেন্ট ছিল, বলছে তো আওয়ামী লীগ। কেউ প্রতিবাদ করতে পারছে? পারে নাই, গায়ের জন্য চালিয়ে গেছে। আর কদিন পরে হয়তো খেতাব প্রত্যাহার করে দিত। এগুলি করে কি বিএনপিকে নিঃশেষ করা গেছে? মানুষের মানে বিএনপি প্রতি সিম্প্যাথি বাড়ছে। এটাই হয় যখন আপনি মানে কাউকে মানে এইভাবে অত্যাচার করতে চাইবেন, আপনি বিচার করেন না, বিচার করার কোনো সমস্যা নাই, বিচার করেন, যত লোককে পারে বিচার করেন, আইনের মাধ্যমে আসেন। একদম স্পষ্ট। আমি আরেকটা প্রশ্ন আপনি বিশ্বাস করতে পারবেন না। একটু বিএনপি প্রসঙ্গে ছোট্ট করে আলোচনায় যাব, তবে তার আগে ব্যারিস্টার ফুয়াদের কাছ থেকে এই বিষয়ে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের দায় বা ক্রেডিট এটি যাচ্ছে ইউনূস সরকারের কাছে। দেখেন, বিএনপি জামাতের এক্সাম্পলটা আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচন অথবা রাজনীতি করতে না দেওয়ার সাথে একরকম না। কারণ বিএনপি জামাত, আচ্ছা, জাতীয় পার্টিও তাহলে সামনে নির্বাচন করতে পারবে না? মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি বললেন তো, তাই এটা একটু আনছি। পুরো গ্যাংয়ের কথা বলতেছি, এটা আমার মতামত তাই। কারণ যারা গত 16 বছর ধরে এই রাষ্ট্রের হেন কোনো ক্ষতি নাই যা তারা করে নাই, আমাদের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা, দেশের সম্পত্তি লুট করা, গণহত্যা এবং এগুলো সবকিছু জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে রিজলভ না হওয়া পর্যন্ত তাদের রাজনীতি, নির্বাচন কোনো কিছু হওয়ার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। কিন্তু প্রসেস হচ্ছে যে ওই যে মানে বিচার ছাড়া মানুষকে হেয় করা, হেনস্থা করার যে জায়গাটা, এইটার অবশ্যই একটা ডিসিপ্লিনে রাষ্ট্রকে আনতে হবে। বিশেষ করে যারা ফৌজদারি অপরাধের যোগ্য তাদেরকে ফৌজদারি অপরাধ দিতে হবে। এবং শারমিন, আপনার সাথে আমি এর আগে বলেছি, তওবা কমিশনের কথা বলেছি। যারা আওয়ামী লীগের পদস্থ নেতা না, এমপি মন্ত্রী ছিল না, লুটপাট ফৌজদারি অপরাধের সাথে জড়িত না, এমন মানুষের জন্য আপনি একটা রিহ্যাবিলিটেশন, একটা বডি করতে হবে। তওবা কমিশন বলছি, এই লোকগুলা গিয়ে ওখানে তওবা করবে, হেফাজতে হুজুরদের কাছে পাগড়িদেরা তওবা করে বলবে আমি ভুল করছি, আর করবো না, এরকম করে তাদেরকে মাফ করে আপনি সার্ভিস লেভেলে নিয়ে আসবেন। সেখানে কি জামাতও যাবে? জামাতও যাবে, মানে 71-এর জন্য তারাও কি যাবে? এটা তো 24-এর আলোচনা, আমরা তো 71-এর আলোচনা করতেছি না তো। কিন্তু মানে অপরাধের তো মানে ক্রিমিনাল অফেন্স, আপনিও আইনজীবী, তাহলে তো একই, মানে গণহত্যা যদি হয়। হই না, আমি এখন 24-এর আলোচনা করতেছি। যে দায়িত্ব ছিল শেখ মুজিবের ডিল করার, আওয়ামী লীগের সরকার সেটা ডিল করে নাই। অতএব 71-এর ইস্যুস যারা ফেল করছে তাদের উপর চাপায় দেন। ডক্টর কামালরা এখনো বেঁচে আছে, কিন্তু এখন কি করা যাবে না? মানে আওয়ামী লীগ ফেল করছে বলেই তো আপনারা আসছেন, মানে আপনারা এখন ডিল করার দায়িত্ব নিচ্ছেন। শুধু এখানে গণ অভ্যুত্থান হয়নি, গণ অভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসন অপরাধের কারণে হয়েছে। তার মানে যদি ধরেন এই এক্সিস্টিং গভর্নমেন্টের বিরুদ্ধে কখনো কোনো আন্দোলন হয়, তখন আওয়ামী লীগ আবার মাঝখান দিয়ে চলে আসতে পারবে না? সেটা তো প্রশ্ন হচ্ছে, সেটা আসবে কিনা সেটা ডিপেন্ড করতেছে লট অফ যদি কিন্তু আছে। প্রশ্ন হচ্ছে যে আমরা 24-এর ইস্যু কিভাবে ডিল করব। এখানে তো আপনি 71-এর যুদ্ধাপরাধের বিষয় আনলে তো হবে না ভাই, এই বিষয়ে তো আমি ডিল করতে পারবো না। এটা তো শেখ মুজিবের ডিল করার দায়িত্ব ছিল, সেই সরকার ডিল করতে পারে নাই। আওয়ামী লীগ 16 বছর 19-20 বছর ক্ষমতা ছিল, তারা তো করতে পারে নাই, তাদের ব্যাপার, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনেন। আমরা আলোচনা করতেছি যে গণহত্যাটা গত বছর, সেই গণহত্যার বিচারটাই তো ভালোভাবে এখনো করতে পারছি না আমরা, সেই আলোচনাটা তো করতে হবে। অতএব সেই জায়গাটাতে একটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে এই কনক্লুশনে আসতে হবে। আমি প্রস্তাব করেছিলাম ঐক্যমত্য কমিশনে আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলের রাজনীতি নির্বাচন করার সুযোগ থাকবে কি থাকবে না, এটা এজেন্ডাভুক্ত করে আলোচনা করা উচিত। আমি বহু আগে বলেছি, কমিশন করবার জন্য বলেছি, জনগণের মতামত নেবার জন্য বলেছি, যে প্রসেস ফলো করে মতামত নিয়ে এই সিদ্ধান্তে কালেকটিভলি আসতে হবে। কারণ
জামাতকে নিষিদ্ধ করার মতো করে ট্রিট করা আর গণ অভ্যুত্থানে পরাজিত একটা শক্তিকে, যে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ করেছে, যে দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে, তাকে পুনর্বাসন করা, রাজনীতি করতে দেওয়াটা, এটা 45 সালে নাৎসি এবং মানে আমার এখানে প্রশ্নটা ছিল যে একই ধরনের মানে গণহত্যা ক্রিমিনাল আইন অনুযায়ী যদি বলি গণহত্যা তো গণহত্যাই, যদি মানে আওয়ামী লীগের বিরুদ্ধে সে অভিযোগ হয়, একাত্তর জামাতের বিরুদ্ধে সে অভিযোগ, কিন্তু সময় গেছে বলে এটা বাদ হয়ে গেল। আমি আসলে আজকে আর এই আলোচনায় খুব বেশি যাওয়ার সুযোগ নাই। মাসুদ কামালের কাছ থেকে আমি একটু শেষ বক্তব্য এখানে শুনে নিই। মানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসেও বললেন যেগুলো মীমাংসা হয়ে গেছে 2 দফা, এখন সেটাও এখন মীমাংসা হয়ে গেছে। মানে আপনার ছোট্ট একটা মতামত দিয়ে শেষ করি, আমার সময় শেষের দিকে একদম। সামনে আবার একটু কথা বলতে হবে, আপনার কনক্লুশনটা রং। আপনি আমাকে যেটা প্রশ্ন হচ্ছে 71-এর অপরাধ ডিল করবার দায়িত্ব কার ছিল? শেখ মুজিবের সরকারের ছিল। আমাদেরও আছে, কেন নাই? কেন শেখ মুজিবেরই কেন, আমাদের কেন না? দায় আমাদেরকে দিচ্ছেন কেন? মানে কেন দিব না? মানে যারা সরকারে থাকবে আইনের না, আপনি 24-এর বিচার যারা চাইতেছে তাদেরকে 71-এর বিচারেরও দায়িত্ব নিতে হবে, এইটার দায়িত্ব আপনি আমাদেরকে দিচ্ছেন কেন? মানে এটা তো আমরা এই 24-এর গণহত্যার বিচার চাচ্ছি বলে আমাদেরকে 71-এর গণহত্যার বিচারেরও দায়িত্ব নিতে হবে? এটা তো প্র্যাকটিক্যাল হবে না। না, এটা তো আমার ম্যান্ডেটের মধ্যে নাই। তো 24-এর গণ অভ্যুত্থানের ভিতরে কি আলোচনা আসছিল কিনা যে আমরা এতে গেলে 71-এর বিচার করবে? আলোচনা আসছে? এই চেতনা ব্যবসা তো আওয়ামী লীগের ব্যবসা, অত ওই ব্যবসার দায়িত্ব আমি নেবো না। ওটা এখন চেতনার ব্যবসা শুধুমাত্র। ওইটা যারা ফেইলিউর করছে, যারা ফেল করে তাদেরকে ডাকেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন, যার উপরে দায়িত্ব ছিল জবাবদিহিতা তার উপর চাইবেন। এই প্রজন্ম কেন 71-এর বিচার কেন? এই দায়িত্বটা শুধুমাত্র অল্প কয়েক বছরের বা 50 বছরের দায়িত্ব। আওয়ামী লীগ থাকে বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় কারা ছিল? এই চেতনা ব্যবসায়ীরা তো ছিল। কারা ছিল বলেন? আওয়ামী লীগ ছিল। তো এই চেতনা ব্যবসার যারা খরিদ্দার, এই বিচারটা করবার দায়িত্ব কার ছিল? শেখ মুজিবের সরকারের ছিল। আচ্ছা, আওয়ামী লীগ পারে নাই, মানে আওয়ামী লীগের দায়িত্ব পারে নাই, তার মানে আর এটা হবে না, সেটা শেষ হবে না? প্রশ্ন না, হবে না প্রশ্ন না। এটা দায় আপনি আমাকে চাপাইতে পারেন কিনা যে 24-এর গণহত্যার বিচার চাওয়া মানে হলো আমাকে 71-এর বিচারেরও দায়িত্ব নিতে হবে? ব্যাপারটা এরকম কিনা? সেটা সেই বিষয়টা না, আমি একটু রিফ্রেশ করি কথাটা। মানে একই অপরাধে যদি অপরাধটা যদি সেম হয়, তাহলে এর বিচার হবে বীর কেন হবে না, বীর বিচার হবে এর কেন হবে না? সময়ের ব্যবধান বলে ডিফারেন্ট আলোচনা। যে আপনি একদিন শুধু 71-এর শুধু আলোচনা করেন যে আমাদের ফেইলিউর গুলো কি কি, 71-এর যুদ্ধাপরাধের বিচার কেন ভালোভাবে হইল না, তখন দায় দায়িত্বের প্রশ্ন আসবে। কিন্তু 24-এর বিচারের আলোচনা, আমরা তো বিচার নিয়ে কথা বলছি না, আমি বলছি রাজনীতির ভ্যালিডিটি, আমি মানে রাজনীতি করতে পারবে কিনা, আসতে পারবে কিনা, সেটাই আসলে শেষ করি আজকের মতো। এই আলোচনাটা আরো একদিন, মানে আপনার সাথে তাই এই আলোচনা নিশ্চয়ই চলতে থাকবে। মাসুদ কামাল, শেষ বক্তব্য আপনার। না, আমার কথাটা হলো কি, এই ভূখণ্ডে 2টো অপরাধ হয়েছে, ধরে দিচ্ছে গণহত্যার মতো অপরাধ 2বার হচ্ছে। হত্যা মামলা তো ভাই কখনো তামাদি হয় না, তাই না? আপনারা দুজন মোটামুটি আইন সম্বন্ধে আমার চেয়ে ভালো জানেন। হত্যা অপরাধ কিন্তু কখনো তামাদি হয় না, এটা আপনি 100 বছর পর করতে পারেন, কোনো সমস্যা নাই। এই ভূখণ্ডে 2টো গণহত্যা হয়েছে। আমরা 2টো গণহত্যারে আমি তো কোনো পলিটিক্স করি না, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি 2টো গণহত্যারই বিচার চাইবো। আমি চাইবো আগের গণহত্যাকারী তারা এখন বিচারের ভূমিকা যদি অবতীর্ণ হয়, তাদেরকে আমি জিজ্ঞাসা করবো তোমরা যে কাজটা করছো ওটা তো তোমার লজ্জিত? ওই যে বললেন তওবা কমিশন বললে আগে তওবা করে আসেন না, আপনারা তো তখন ছিলেন না, এত সময় তওবা করে ছোট ছিল। জামাত করতে অদ্ভুত দল, ওদেরকে যা জিজ্ঞাসা করবেন সব তারা খবর দিতে পারে, কিন্তু কোন দেশে কি হয়েছে, ইতিহাস, ভূগোল, পাটিগণিত সব জানে। খালি 71-এর কথা বললেই বলে কি ওই সময় আমরা ছোট ছিলাম। ঠিক আছে, আপনারা ছোটই ছিলেন, অসুবিধা নেই কোনো, তওবাটা করেন। অথবা আপনাদের যারা বড় ছিল তাদের কাজটা ঠিক হয় না, এই কথাটা বলেন, বললে কিন্তু আমরা একটু স্বস্তি পাই। 2টোই হতে হবে, সব গণহত্যার বিচার হতে হবে। এই যে পররাষ্ট্রমন্ত্রী যেটা বলে গেল আমাদের দেশে এই 2টারই সমাধান হয়ে গেছে, এটা এক ধরনের অধ্যত্ত। এই অধ্যত্তটা আমরা তাদের ডেকে এনে এই অধ্যত্তটা আমরা শ্রবণ করলাম, আমরা এই জন্যই ডেকেছিলাম কিনা জানি না, এটা এক ধরনের অধ্যত্ত। ভাই পৃথিবীতে আপনি যদি কোনো গণহত্যা করেন, এই ধরনের কোনো ঘটনা, আপনি বলেন ইরাক কি কুয়েতকে ক্ষতিপূরণ দেয় নাই? দিয়েছে তো ভাই, দিয়েছে, দিতে হবে আপনাকে। এটা তা আপনি আমাদেরকে দিবেন না কেন? ওই আলোচনাই তারা করবো না। এখানে যে বিহারিরা আটকে আছে ওরা তো এখনো বাংলাদেশের নাগরিকত্ব নেয় নাই, তোদেরকে আপনি নিবেন না? এই আলোচনায় মীমাংসা কবে হলো? আর উনি বলছেন মীমাংসা নাকি 2বার হয়ে গেছে। কাগজ দেখান, কোথায় মীমাংসা হয়েছে? দেখান কাগজটা। উনি বলছেন নাকি ভুট্টো সাহেব 74-এ আসছিল, 2000 সাল 5 বছর ভাই দেখান না কোনো চুক্তি হয়েছে, কি হয়েছে, কিভাবে হয়েছে দেখান। বলে যে হ্যাঁ বুঝলাম, তাহলে শেখ মুজিবটাকে আনলো কেন, শেখ মুজিব জড়াই ধরলো কেন, এগুলি বলেন আপনি। শেখ মুজিব ভুল করছে এই জন্য এটা বলবো না, সে ভুল করতে পারে,
দুনিয়ার আসলে যে ক্ষমতা ছিল সে ভুল করতে পারে, কিন্তু আমার যে দাবিটা, জাতি হিসেবে আমাদের দাবিটা, এটা ভ্যালিড। সেটা আপনি আমাকে দেখান কোথায়। তো উনি যেটা বলছেন ওটা এক ধরনের অধ্যত্ত, এবং সেই অধ্যত্ত দেখাই গেছেন আমাদের এসে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তো এটা প্রতিবাদ করছেন, উনি তো এটা মানেন নাই, উনি ঠিক বলেন নাই। তো আমি আমাদের পররাষ্ট্র সচিব আমাদের গভর্নমেন্টের কাছ থেকে এই ধরনের আচরণ আশা করি, তারা ঠিক করেছেন মনে করি। কিন্তু প্রধান উপদেষ্টা নিজে বলেছেন উনি ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছেন, এবং ওনার কথা অনুযায়ী পরের দিন উনি ইলেকশন কমিশনে চিঠি পাঠিয়েছেন, ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছেন, এবং যেখানে যেভাবে হওয়ার দরকার ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য সবকিছু সেভাবেই হচ্ছে। এর মধ্যে নির্বাচন কমিশনের দৃঢ়তা মনে হয় এক জায়গায় একদিনকে দেখলাম সিইসি বলে বসলেন সরকার যদি তার মতো করে করতে চায় তাহলে উনি পদত্যাগ করে ফেলবেন। বেশ একটা দৃঢ়তাপূর্ণ কথাবার্তা বলেছেন, আমার ভালো লেগেছে শুনতে। তার প্রশ্ন হলো জামায়াতে ইসলাম এবং এনসিপি তাদের যে দুটো দাবি, এই দুটো দাবিকে আপনি একেবারে উড়াই দিবেন? আমার কথা হলো এটা, তারা তো এটা দাবি করেছে ভাই। বিএনপি বড় দল, কোনো সন্দেহ নেই। এখন বিএনপির একটা দাবি আছে, বিএনপি একটা বক্তব্য আছে, জামাতে ইসলামের একটা বক্তব্য আছে, এনসিপি একটা বক্তব্য আছে। আমি কিন্তু তিনটা বক্তব্যের কোনটা সঠিক কোনটা বেঠিক এটা নিয়ে আলোচনা করছি না। এই আলোচনা আরো অনেক পরে আলাপ, হয়তো আমার সেই যোগ্যতাও নাই, পরবর্তী যদি বলতে পারবো অল্প অল্প করে যা বুঝি। কিন্তু আমার কথা হলো কি, তিনটা দল তো আপনি তিনটা দল মূল রোধ ধরি আমরা, আমি এনসিপি কে মূল রোধ ধরি না আসলে। আমি এনসিপি কে ওরকম দল, এনসিপি কে আমি এবি পার্টির নিচে ধরি, এখানে আছে আমাদের এখানে, সেজন্য আমি মনে করি যে এবি পার্টির হচ্ছে অত বড় দল না, এই পার্টির নিজের দল যেটা। তারপরে ধরলাম তর্কের খাতিরে ধরি, তারা যে দাবিগুলো তুলেছে এই দাবিগুলো কিন্তু আপনাকে বিবেচনায় নিতে হবে ভাই। আপনি গাইড জন্য কিছু করতে পারবেন না, আপনাকে বিবেচনা নিয়ে বুঝাইতে হবে যে কেন এই দাবিটা ঠিক না, এটা আপনাকে বলতে হবে। এবং যে দাবিটা এনসিপি করেছি, এনসিপি দাবিটা কি একদম অযৌক্তিক? আপনি শুনে ভাবেন, ওরা বলতে চাচ্ছে যে আপনারা একটা সনদ করলেন, জুলাই সনদ করলেন, সবগুলি রাজনৈতিক দল মিলে বসিয়ে করলেন, করার পর সেই সনদে কিছু নিয়ম আমরা কিন্তু শুনলাম, কিন্তু ৭৩টার ব্যাপারে বোঝা তারা একমত হয়েছে মোটামুটি, আরোগুলি আছে। এই ৭৩টা যে আলটিমেটলি থাকবে, পরবর্তী সরকার যে এগুলি ফলো করবে, তার গ্যারান্টি কোথায়? এখন তারা যদি গ্যারান্টিটা চায়, চাওয়াটি অন্যায়। যদি গ্যারান্টি না থাকে তাহলে একদিন বসে এই সমস্ত এই যে চা বিস্কুট খাওয়া প্রয়োজনটা কি ছিল? এই প্রশ্ন তো উঠতেই পারে। এখন সেটাকে ৭৩টা একমত হয়েছে, কিন্তু ৭৩টা আপনি কিভাবে বাস্তবায়ন করবেন এটা নিয়ে কিন্তু ঝামেলা এখন চলছে। এটা নিয়ে ওনারা এনসিপি একভাবে চাচ্ছে, জামাতে ইসলাম আরেকভাবে চাচ্ছে, বিএনপি আরেকভাবে চাচ্ছে। এই তিনটার সুরাহা হইতে হবে ভাই, আমরা সুরাহা চাই। তিনটা দল সুরাহা না হলে কি হবে এটা এই ফ্রড বের করতে পারবে। ওনারা পলিটিক্যাল পার্টি, ওনারা এই অংশ, ওনারটাকে শুনি তারপর আমরা বলি। হ্যাঁ জি, ব্যারিস্টার ফুয়াদ, সুরাহা না হলে কি হবে এই প্রশ্নটাও পুরনো, তারপরে এই প্রশ্নটা করতে চাই। এবং সাথে সাথে এটাও জুড়ে যেতে চাই যে সালাউদ্দিন আহমেদের বক্তব্য তো বলছিলাম, তিনি আরো বলছেন ঠুনকো বাহানায় নির্বাচন বর্জন করলে রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। কেউ কি মাইনাস হবার সম্ভাবনা বা আশঙ্কা আপনি দেখেন? ধন্যবাদ। এই যে মাসুদ ভাই কিছুদিন আগে সমালোচনা করছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার অনির্বাচিত, জবাবদিহিতা নাই। এই যে দেখেন আপনি প্রশ্ন করলেন, এই প্রশ্নের উত্তর দিতে কিন্তু মাসুদ ভাই রাজি হচ্ছে না। দেখা যায় মাসুদ ভাই নিজেও কিন্তু জবাবদিহিতা বিশ্বাস করেন, একজন নাগরিক হিসাবে যে ওনার কাছে জবাবদিহিতার একটা জায়গা আছে। তো জাতির এই সংকট আর কি, সেখানে তো কর্তৃপক্ষ না, মানে কর্তৃপক্ষ হলে না জবাবদিহিতা করবেন, কিন্তু বিশ্লেষণ করছেন। দেশের সিনিয়র লেখাজোখা করেন, মতামত তৈরি করেন, পক্ষে বিপক্ষে, তারও একটা জবাবদিহিতা আছে না? বেঠিক আমি জবাব দিব, সমস্যা নাই। আপনি জবাবটা শুনতে চাচ্ছেন, যেহেতু আপনি এখানে একটা ওই ৩৫ দলের মধ্যে আপনারা তো আছেন, আপনারা নিয়মিত মতামত দিচ্ছেন, আপনি যেটা শুনুন তারপর আমি বলবো ভাই, আমার মতামতটা বলবো, আমার কোনো ব্যাপারে কোনো দ্বিধা নাই। জি নিয়ে আমি নির্বাচন নিয়ে আমি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি, কিন্তু সংখ্যা দেখতে পাচ্ছি না। যেটা অনেকেই বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে কি যাবে না, আমি এই ব্যাপারে কোয়াইট কনফিডেন্ট যে নির্বাচন হয়ে যাবে। যদি কোনো কারণে নির্বাচনের দিন তারিখ আগাইতে পিছাইতে হয়, সেটা প্রফেসর ইউনূস বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সম্মতি নিয়েই করবেন। এই ব্যাপারে আমার মধ্যে কোনো মত নাই। এবং শারমিন আপা অথবা মাসুদ ভাইয়ের মনে থাকার কথা যে আমি কিন্তু একমাত্র ব্যক্তি রাজনৈতিক দলের যিনি শুরু থেকে প্রফেসর ইউনূসের উপরে নির্বাচনের ব্যাপারে আমি আস্থাশীল ছিলাম।
একদম প্রপারলি কনফিডেন্ট ছিলাম যে নির্বাচন নিয়ে উনি কোনো হেলাফেলা করবেন না। ডিসেম্বর 25 থেকে জুন 26 বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতাদের ব্লাড প্রেশার কিন্তু 250-300-তে পৌঁছে গেছিল। নির্বাচন বিষয়ে আমার ব্লাড প্রেশার সবসময় 80-120-এ ছিল, এটা কখনো বেশ কম হয় নাই। অতএব সেই জায়গাতে আমি বোধ করছি নির্বাচনে মোটা দাগে কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, এবং নির্বাচন হয়ে যাওয়াটা দেশের জন্য, জাতির জন্য, সবার জন্য কল্যাণকর। আপনি দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি যে খবর বেরিয়েছে, হাসিনার সাথে সালামের দিল্লিতে মিটিং হয়েছে, আওয়ামী লীগের নেতাদের সাথে সৌদি আরবে মিটিং হয়েছে, প্রায় 4-4.5 কোটি টাকার লেনদেনের আলোচনা চলছে এখানে, এবং এগুলো নির্বাচন না হবার জন্য চেষ্টা করা হচ্ছে। তাই রাজনৈতিক দলগুলো দল হিসাবে আমরা কোন রকম ফাঁদে পা দেওয়ার কাজ করাটা মোটেই বুদ্ধিমানের কাজ। এবং আমাদের পক্ষ থেকে আমরা বারবার বলেছি, জুলাই সনদ নিয়ে আমাদের সিরিয়াস রিজার্ভেশন আছে, জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা অসন্তুষ্ট। এমনও হতে পারে যে সনদ বাস্তবায়নের ব্যাপারে আমরা একমত হতে না পারলে আমরা সনদ স্বাক্ষর করব না, কিন্তু এটার মধ্য দিয়ে আমি নির্বাচনের দিন তারিখ পিছানোর কোনো অজুহাত তৈরি করব না। এটা ডিফারেন্ট আলোচনা, কারণ ন্যাশনাল ইলেকশন ইজ এ ডিফারেন্ট রিয়ালিটি, এবং এটার মধ্য দিয়ে রাষ্ট্রকে, জাতিকে কোনোভাবে সংকটের মধ্যে ফেলার কোনো রাজনীতি অ্যাজ এ রেসপন্সিবল পলিটিশিয়ান আমি এটা কখনো করবো না। কিন্তু জুলাই সনদ নিয়ে আমার তর্ক বিতর্ক, আমার দ্বিমত সরকারের সাথে আমার সমালোচনা আমি কন্টিনিউ করব, মানে একদম রেগুলার বেসিসে করে যাচ্ছি সেটা। এই জন্য আমি যেটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখেন প্রথম চ্যালেঞ্জ, এটি কি আপনারা ভাবতে পারেন না, বাবা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে যারা আইনি ভিত্তি এই সরকারের সময় যাচ্ছে, তারা কি এটা বিশ্বাস করছেন না যে পরবর্তী রাজনৈতিক সরকার আসলে সেটিকে বাস্তবায়নের পথ তৈরি হবে বা আইনি ভিত্তি দেওয়ার সুযোগ হবে? এটিকে তারা বিশ্বাস করছেন না? বিশ্বাসের অবিশ্বাসের একটা ঘাটতি তো বাংলাদেশে আছে। রাজনীতি আমরা যারা করি, আমাদের তো জেনারেলি মানুষ খারাপ মানুষ মনে করে, আমাদেরকে মিথ্যাবাদী মনে করে, আমাদেরকে অসৎ। আপনারাও আপনাদেরকে তাই মনে করেন? সেটা আমি মনে করি কিনা সেটা অন্য আলোচনা আর কি, ওইটা আলোচনাতে গেলে আমার সহকর্মীদেরকে বদনামি করতে হবে। বাট আমি ভাবে আমি সহ বলছি যে আমাদেরকে সাধারণত দেশের মানুষ খারাপ মানুষ মনে করে, বাজে মানুষ মনে করে, অসৎ মনে করে যে আমরা এই রাজনীতি করে লুটপাট করে খাই, আমরা তদবির করে খাই, আমরা ঠিকাদারি করে খাই। অতএব সেই জায়গাটাতে ঐতিহাসিকভাবে এই সত্যতাগুলো আমরাই রাজনীতিবিদদের প্রতিষ্ঠিত করেছি। এমনটা না যে এটা সবাই মিলে মিথ্যা কথা বলছে, ব্যাপারটা এরকম না। এটা রাজনীতিবিদরা প্রজন্মের পর প্রজন্ম এই কাজগুলো অন্যায়ভাবে করে তাদের ব্যাপারে এই ধারণাগুলো জাতি তৈরি হয়েছে। আপনি দেখেন আসিফ ভাই তখন আরো বেশি ইয়াং ছিলেন, ক্যাম্পাসে ছিলেন। 80-র দশকে যে রাজনীতিটা হয়েছে, সবাই কিন্তু তখন মনে করেছিল যে 90-তে 3 জোটের রূপরেখার ভিত্তিতে বাংলাদেশটা একটা ভিন্ন বাংলাদেশ হবে। লিখিত 3 দলের 3টা জোটের আলাদা প্রস্তাবনা ছিল, কই হয় নাই তো। 66 6 দফাতে তখন লেখা ছিল না যে আমরা কেমন বাংলাদেশ চাই, যেখানে একটা ভালো নির্বাচন হবে, একটা সুষ্ঠু নির্বাচন হবে। তাহলে কেন 2025 সালে এসে আমাকে ঐকমত্য কমিশনে আবার নির্বাচন নিয়ে কথা বলতে হচ্ছে, কেয়ারটেকার সিস্টেম নিয়ে কথা বলতে হচ্ছে, নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে কথা বলতে হচ্ছে? আমরাও 111-এর সরকার যখন আসলো, আপনার মনে থাকার কথা, ডক্টর আকবর আলী খানকে দিয়ে কিন্তু একটা রিফর্ম কমিশন করা হয়েছিল। উনি কয়েকশত রিফর্মের প্রস্তাবনা তৈরি করে দিয়ে গেছিলেন, কিন্তু আওয়ামী লীগ এসে তো সেগুলো রেটিফাই করে নাই পার্লামেন্টে, সেগুলো ফেলে দিয়েছে। অতএব এই যে ঐতিহাসিক রাজনৈতিক পরম্পরা আছে, সেখানে এই আস্থাহীনতাটা আছে। তাই আজকে যারা আমরা বাস্তবায়নের ব্যাপারে সিরিয়াস কমিটমেন্ট চাই, আমরা যারা বলছি যে জুলাই সনদটা স্বাক্ষরের দিন থেকে বাস্তবায়িত হতে হবে, পার্টিকুলারলি যেই ধারাগুলোতে কোনো দ্বিমত নাই, আমরা সকল রাজনৈতিক দল একমত হয়েছি, তাহলে সেটা বাস্তবায়ন করবার জন্য কেন 2026-এর নির্বাচন হয়ে আরো 2 বছর সময় আমি কেন নষ্ট করব? একটা জাতির জীবনে কি 2 বছর গুরুত্বপূর্ণ সময় না? যদি একটা সংস্কার আমি 2026-এর সংসদের আগে করতে পারি, সেটার জন্য আমি 2031-এর সংসদকে কেন রেফার করব? অতএব আমরা যারা বাস্তবায়ন চাই, আমরা তো আসলে জাতীয় স্বার্থে চাই, কিন্তু এটার মানে এটা না যে বাস্তবায়নকে কেন্দ্র করে আমরা নির্বাচন পিছায় দেওয়ার কোনো অজুহাত তৈরি করব। সেটা জাতীয় স্বার্থের জন্য মোটেই গ্রহণযোগ্য হবে না। মানে বিষয়টা এমন যে বাস্তবায়ন না হলেও নির্বাচনের সময়ই হয়ে যাবে, হওয়াই উচিত। এবং এটা একটা ডিফারেন্ট আলোচনা, প্রয়োজনে আমরা দলের সমালোচনা করব, আমরা বিএনপি সমালোচনা করব, অন্য দলের সমালোচনা করব। ওই প্রশ্নটাও করছিলাম, এটাও কি একটু বলবেন যে কাউকে কি মাইনাস হয়ে যাবার মানে শঙ্কা দেখেন? যেটা সালাউদ্দিন আহমেদ বলছেন যে যারা বর্জন করবে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। যে এটা একটা সিম্পলি পলিটিক্যাল স্টেটমেন্ট, পলিটিক্যাল রেটরিক্স আছে, বিভিন্ন দল বিভিন্ন ভাষায় কথা বলে। মাইনাস কে হয় দেখেন, হিস্টোরিক্যালি মুসলিম লীগের ইতিহাস দেখেন, সেই 1904 সালে
প্রতিষ্ঠিত হয়ে সে কোন লেভেলের কন্ট্রিবিউশন করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বলেন, বঙ্গভঙ্গ আন্দোলন নেতৃত্ব দেয়া বলেন, পাকিস্তান আন্দোলন বলেন, লাহোর প্রস্তাব বলেন, জমিদারি প্রথা বাতিল বলেন, শেখ মুজিবের মতো একটা বিশাল ইয়াং জেনারেশন পলিটিক্যাল হয়ে উঠে নতুন আর একটা রাষ্ট্র বানানোর আন্দোলন, সেই দলটা নাই হয়ে গেছে না বাংলাদেশ থেকে? কারণ সে 70 সালে 71 সালে একটা ভুল রাজনীতি করেছে। এবং দেখেন জাতীয় পার্টির অবস্থা দেখেন, 9 বছরের স্বৈর শাসক একটা ভুল রাজনীতি করবার কারণে যেটা হয়েছে, আপনার 90-এর পরে সে পিজার মতো 6 টুকরা 8 টুকরা হয়ে গেছে। একটা আঞ্চলিক, ওই মাসুদ ভাই জানে, আঞ্চলিক পত্রিকা আছে বাংলাদেশে, তো এরকম রংপুর বিভাগের একটা দলে পরিণত হয়েছে। ঠিক একইভাবে দেখেন গণ অভ্যুত্থানের পরে অথবা শেখ মুজিব মারা যাওয়ার পরে আওয়ামী লীগ 4 টুকরা হয় নাই 79 সালে। তো এই আওয়ামী লীগও কেন আজকে নাই হয়ে গেল, পলিটিক্যাল ডাইনোসর হয়ে গেল? অতএব নাই হয়ে যায় কেন এবং রাজনৈতিক দলের উত্থান কেন হয়? এটা হচ্ছে আপনি যদি জনগণের পালস বুঝতে ব্যর্থ হন, আপনি যদি জনগণের হয়ে না ওঠেন, আপনি যদি জনগণের ভাষায় কথা না বলেন, তার সে যেটা চায় এই আকাঙ্ক্ষা পূরণ করতে না পারেন, তখনই শুধু আপনি নাই হয়ে যাবেন। অতএব তার মানে নির্বাচন বর্জন করে মাইনাস হওয়ার সংখ্যা সেটি আপনি দেখছেন না? অর্জনের ইতিহাস তো বাংলাদেশে বহুবার আছে ভাই। 96 সালে যখন বিএনপি আপনি কি মনে করেন এই নির্বাচনেও বর্জন করার মতো অবস্থা আছে বা দলগুলো করতে পারে? এখন পর্যন্ত কেউ বর্জন করবে এটা আমি বলছি, এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে বর্জন করার মতো নাই। আমি একটু যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন যে আওয়ামী লীগ আসলে অনেক টাকা ঢালছে বা এস আলমের সাথে বৈঠকের যে ব্যাপারটা, জনাব মাসুদ কামাল, আমি শুনছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছেন যে শেখ হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বা অঞ্চলে ষড়যন্ত্র করছেন, 2,500 কোটি টাকা ইতিমধ্যে ঢেলেছেন, এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন। আমি একটু এটা আপনার কাছ থেকে বুঝতে চাই যে আওয়ামী লীগ নির্বাচন না হলে তার লাভ কি, আর হলে নির্বাচনটা হয়ে গেলে তার ক্ষতি কি? তারা তো আসলে দেশের বাইরে বা ঠিক দেশের রাজনীতির সিনের বাইরে আছে। এটা আসলে ব্যাপারটা হলো কি, আওয়ামী লীগ এই মুহূর্তে তারা কিন্তু রাজনৈতিক ভাবে বাংলাদেশে অনেকটা কোমার মধ্যে আছে আর কি। কোমার মধ্যে এরকম তারা আছে কিন্তু নেই, তাদের কিন্তু নিষিদ্ধ করা হয় নাই, বা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে। হাইপোথেটিক্যালি ধরেন যদি আওয়ামী লীগ থাকতো, যদি আওয়ামী লীগের রাজনীতিকে এই গভর্নমেন্ট নিষিদ্ধ না করতো, ধরা যাক হাইপোথেটিক্যালি, তাহলে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিত? আমার মনে হয় নিত না। আমি মনে করি আওয়ামী লীগ নিজের স্বার্থে এটা নিত না। তুমি একটু ব্যাখ্যা করে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় কেন করে? সে তো তত্ত্বাবধায়ক সরকার এই কনসেপ্টই বিশ্বাস করে না, সে তো এটাকে বাদ দিয়ে দিচ্ছে। এখন করছেন, এখন কেন করবেন? উনি যেটা বাদ দিচ্ছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট, এটাকে হত্যা করছে কি ঠিক আছে না? এখন ওটা উনি চাটবেন কি? নিজের থুতু ফেলে দেওয়া থুতু নিজে আবার চাটবেন? ওনার মতো নেত্রীর কাছে যেটা আশা করি না, উনি তো আপসীন ব্যক্তি, উনি বলেন কেন? এটা ওনার বলার সাজে না ভাই। কিন্তু ওরা কেন করতো না সেটা আমি আপনাকে একটু বলি টেকনিক্যালি। তারা করতো না এই কারণে, আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছে এরা যদি আপনি স্তর বিন্যাস করেন, প্রথম স্তরের নেতা নেত্রী কেউ বাংলাদেশে ওপেন নাই, হয় জেলে নয় বাইরে। দ্বিতীয় স্তরের নেতা যারা আছেন তারাও প্রচুর কামিয়েছেন, তারাও বাইরে। তৃতীয় স্তরের নেতারাও নাই, তারাও বাইরে, কেউ বাইরে কেউ পালিয়ে আছেন। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিত, এদের নামে সবার মামলা মোকদ্দমা আছে, তাহলে কারা নিত? প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা আসনে চতুর্থ স্তরে যারা নেতা আছে তারা হয়তো নির্বাচনে অংশ নিতে পারতো, যদি আওয়ামী লীগ ইলেকশন করতো। আমি আবার বলছি, এটা কিন্তু হাইপোথেটিক্যাল কথা বলছেন। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিত, এই যে চতুর্থ স্তরে যারা নেতা তারা ইলেকশন করতো, এবং কেউ জিততো কেউ হারতো, কিন্তু তারা কিন্তু দলের নেতৃত্বে চলে আসতো। তখন এই প্রথম 3 স্তরের নেতৃবৃন্দ এরা কিন্তু মনে করতো তার নেতৃত্বটা গেল। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, ফেনীতে জয়নাল হাজারী একসময় কিন্তু বিশাল কিছু ছিলেন, পরবর্তীতে ওনারা অনুপস্থিত। ওনারা যিনি ড্রাইভার, এই নিজাম হাজারী, উনি বলছেন আমার ড্রাইভার, আসলে এটা ড্রাইভার না, হয়তো কাজিন কিছু একটা হবে না। নিজাম হাজারী যখন এমপি হয়ে গেলেন, জয়নাল হাজারী কিন্তু ফেনীতে ঢুকতে পারে নাই ভাই। ওনার মতো দাপটের ব্যক্তি জয়নাল হাজারী ঢুকতেই পারে নাই। কাজে এই তৃতীয় সারি যখন নেতৃত্বে চলে আসতো, তখন আওয়ামী লীগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সারি যারা নাকি এখনো মনে মনে কল্পনা করে কোন একদিন দেশে ব্যাক করবেন, তাদের ব্যাক করার সুযোগ থাকতো না। এই জন্য তারাই নির্বাচনে অংশ নিতে দিত না কাউকে। এটা আমি একটা হাইপোথেটিক্যাল কথা বললাম। তাহলে এখন কি হয়েছে? তাদের এই কাজটা সরকার নিজেই করে দিচ্ছে যে যাও, তোমাদের আসতে হবে না, তোমরা নির্বাচন করতে পারবে না। এখন তারা কি করবে? তাদের হাতে তো অপরিমিত অর্থ, এটা অস্বীকার করার কোনো নাই, মানে দ্বিধা নাই। এদের হাতে অপরিমিত, মানে আমার আপনার চিন্তার বাইরে অর্থ তাদের কাছে আছে। তারা সেই অর্থ নিয়ে বাইরে বসে আছে, ওখান থেকে বাইরে 3,000 টাকা বসে পাঠানো খুব সহজ।
কিছু লোক একজন লোক একটা জায়গায় একটা উপজেলায় মনে করেন আপনার একটা বিশৃঙ্খলা তৈরি করতে কত টাকা লাগে? খুব বেশি টাকা লাগে না ভাই। তো এখন তারা ওই টাকা ইউজ করতে পারে। এটা তারা কেন করবে বলি? দেশের মানুষের ভালোর জন্য করবে, দেশের গণতন্ত্রের উন্নয়নের জন্য করবে, তা কিন্তু না। তারা এই কাজটা করে বোঝানোর জন্য যে এই সরকারকে নির্বাচন দিতে পারে না, অথবা আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ রেখে এই সরকার একটা ভুল করেছে সেটা প্রমাণ করার জন্য দেশে এবং বিদেশে তারা এই ধরনের একটা প্রচেষ্টা চালাতেই পারে। এই চালানোটা আমি খুব অস্বাভাবিক মনে করি না, কিন্তু যদি চলে সেটা আমাদের জন্য ভালো হবে না। এখন এইটা আপনি বন্ধ করবেন কিভাবে? বিবৃতি দিয়ে আপনি কি বন্ধ করবেন? বিবৃতি শুনে তারা বাদ দিব? বরঞ্চ আমি মনে করি এই সমস্ত বিবৃতি তাদেরকে উৎসাহিত করবে, বলবে দেখো ওরা আমাদেরকে ভয় পাচ্ছে। কাজে এটা হলো সরকারের দায়িত্ব, সরকার এটা কিভাবে হ্যান্ডেল করবে। আওয়ামী লীগকে তো সরকারই নিষিদ্ধ করছে, সরকারকে বুঝতে হবে এই দলটাকে নিষিদ্ধ করলে পর, এটা আওয়ামী লীগের বড় দল ভাই, একটা বড় দলকে আপনি নিষিদ্ধ করছেন, তার তো অনেক নেতা কর্মী এই দেশে আছে, তার অনেক সমর্থক আছে, এই দল যে করে না তাও আওয়ামী লীগকে ভোট দেয় এমন লোক অনেক আছে। তো তাদের তো আপনি মন খারাপ করছেন, মন ভেঙে দিয়েছেন, তো তাদেরকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন তার একটা প্ল্যান আপনার থাকতে হবে। সেই প্ল্যানটা এই সরকার আছে কিনা আমি জানি না। যদি সেই প্ল্যানটা প্রস্তুতির সরকারের না থাকে তাহলে কিন্তু নির্বাচনে ঝামেলা হতে পারে, আবার নাও হতে পারে। আমি জাস্ট একটা আশঙ্কার কথা বললাম। হ্যাঁ, কিন্তু আমি যে প্রশ্ন করছিলাম যে আসলে নির্বাচন হয়ে যদি যায়, মানে না হলেও তারা ক্ষমতার বাইরে, হলেও তারা ক্ষমতার বাইরে বা একরকম সিনের বাইরে, তাহলে নির্বাচন না হওয়াতে তাদের আগ্রহটা কি? মানে নির্বাচনে না হওয়া বা বানচালের পেছনে যে তারা টাকা খরচ করছে, এটি করে তাদের লাভ কি হচ্ছে? বা লাভ হবে না, তারা তো এটা বলার চেষ্টা করবে, মানুষকে বোঝানোর চেষ্টা করবে, দেখো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচন করাটা কত কঠিন। এই যে ধারণাটা মানুষকে দিতে চেষ্টা করবে, দেশবাসীকে দেওয়ার চেষ্টা করবে, দেশের বাইরে দেওয়ার চেষ্টা করবে, তারা এই চেষ্টা করবে না। নির্বাচন যদি বানচাল, মানে আমি জাস্ট একটু বোঝার জন্য জিজ্ঞাসা করছি, যদি বানচাল করা হয় তাহলে তো নির্বাচনটা হলো না, মানে এই সরকারই থাকলো, শুনেন তাই না? হলো না, নির্বাচন একদম বানচাল করবে, নির্বাচন হবে না, এত ক্ষমতা বাইরের থেকে করা সম্ভব না ভাই। ওই দু একটা জায়গায় আগুন টাগুন লাগাবে, দু একটা জায়গায় একটু ভাঙচুর করবে, এই করবে, এর চেয়ে বেশি কিছু করা সম্ভব না। 2014 নির্বাচন আপনি আমার বলেন, 2014 সালে কিন্তু বিএনপি যদি তোর প্রপার ইলেকশন হতো 2014-তে, তাহলে বিএনপি ক্ষমতায় আসলে ভাই, সিম্পল একদম। আওয়ামী লীগ একদম উড়ে যেত, বিএনপি তখন ক্ষমতায় আসতো। 2014-তে যদি নির্বাচনটা একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের আন্ডারে যদি হইতো, তাহলে তখন বিএনপি কত স্ট্রং পার্টি ছিল, তার সঙ্গে ছিল জামাত এবং বিএনপি মিলে কিন্তু 2014 নির্বাচন বন্ধ করতে পারছিল। তারা কি ভাঙচুর এবং এই সমস্ত না দিয়ে আপনার বিভিন্ন ঘটনাকে তারা ঘটায় নাই, চেষ্টা করে নাই, পারছে? পারে নাই তো ভাই, এটা কঠিন। শুনেন, সরকার রাষ্ট্রযন্ত্র যে, সে কিন্তু আমি মাঝে মাঝে বলি যে সরকার হচ্ছে দেশের সবচেয়ে বড় মাস্তান, তাদের হাতে সমস্ত কিছু আছে, তারা যদি চায় তাহলে এটাকে থামানো কঠিন। কাজে আওয়ামী লীগের ওই নির্বাচন, যেটা কোনো নির্বাচনই না, সেই নির্বাচন ওই সময় সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি এবং তার সঙ্গে জামাত অর্গানাইজ, তারা দুটা মিলে থামাতে পারে নাই, এটাকেও আওয়ামী লীগ বাইরে থেকে থামাই দেবে এটা মনে করি না। জি, আমি ব্যারিস্টার ফুয়াদের কাছে এই প্রশ্নটা করতে চাই যে নির্বাচন হয়ে যায়, মানে বানচালের তো ষড়যন্ত্র করছে, হয়ে গেলে আওয়ামী লীগের ক্ষতি কি, বিশেষ ক্ষতি আছে কিনা? এই সাথে সাথে আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে, মূল যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন হোক না হোক, মানে নির্বাচনের সময় হয়ে যাবে, সেটি আপনি এখন পর্যন্ত এটাই মনে হচ্ছে। কিন্তু আমি দেখছিলাম যে সার্জিস আলম ফেসবুকে একটা পোস্ট করছেন, তিনি একটা একরকম থ্রেট দিচ্ছেন যে জুলাই সনদের আগে নির্বাচন, মানে আর কোনো আলোচনা করা যাবে না, যদি কোনো আলোচনা থাকে সেটি নির্বাচন, মানে জুলাই সনদ বাস্তবায়ন আইনে ভিত্তি দেওয়ার পরে। আমি যদি প্রথমে একটু পড়ি, শেষের অংশটুকু একটু অশ্লীল হয়ে গেছে, গালাগালি পর্যায়ে চলে গেছে, ওই অংশটুকুতে না যাই। জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপের শুরু হতে পারে, তার আগে না। উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না। সাধু সাবধান, কে কি করছেন কিংবা করতে যাচ্ছেন কোনো কিছু গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারছে, আপনারা সেটাও পারবেন না। তারপরে অংশটা অনেকটাই মানে বলার মতো না, কিন্তু এই যে শেখ হাসিনা জান নিয়ে পালাইতে পারছে, আপনারা পারবেন না, আপনারা কারা কাদেরকে থ্রেট দিচ্ছে? জুলাই সনদ বাস্তবায়ন না হলে কাদের উপরে এই থ্রেটটা, হুমকিটা? দেখেন, মাসুদ ভাইকে যেটা জিজ্ঞেস করছিলেন যে আওয়ামী লীগের আসলে লাভ ক্ষতি কি নির্বাচনটা বানচাল করলে, আওয়ামী লীগ আসলে কি চায়? আওয়ামী লীগ চায় হচ্ছে বর্তমান সরকারকে আন্ডারমাইন করা যে কোনো মূল্যে। গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ, তোমরা আসলে কি পাইলা? বাংলাদেশিরা তোমরা আসলে কি পাইলা? ইউনূস সরকার পাইলা তো, যে আসলে নির্বাচনই করতে পারে না। তাহলে আমি না হয় ধরো ডামি নির্বাচন করছি, রাইতের নির্বাচন করছি, বা নির্বাচন তো করছি,
আর এখন তো সব গণ অভ্যুত্থানের পক্ষে তোমরা, তো সেই সরকার তো একটা নির্বাচন করতে পারতেছে না, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, আমলারা কথা শোনে না, ইলেকশন কমিশন একটা আপিল শুনানির ভিতরে দুই পক্ষের মারামারি থামাইতে পারে না, সে 43,000 সেন্টারে নিরাপত্তা কেমনি দিবে? এই যে একটা নতুন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের উপরে জনগণের যে আস্থা তৈরি হওয়ার জায়গাটা, এই আস্থাটাকে আঘাত করা, এই আস্থাটা ভেঙে যাবে, এটা সে চায়। দ্বিতীয়ত যেটা চায় যে পাঞ্চাল করবার চেষ্টা করে যদি ফেব্রুয়ারি থেকে ইলেকশনটা পিছায়া দেওয়া যায়, তাহলে যেটা হবে রাজনৈতিক দলগুলোর ভিতরে বিভেদ এবং দূরত্ব বাড়বে, যে তখন আসলে কে আওয়ামী লীগের পক্ষ হয়ে নির্বাচন পিছানোর করতেছে, ষড়যন্ত্র করতেছে, কে আওয়ামী লীগের দোসর, কোন দল আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিচ্ছে, কোন দল এই এসালমের টাকা দিয়ে বড় বড় সমাবেশ মিছিল মিটিং করতেছে, কোন দল এসালমের সম্পত্তি পাহারা দিতেছে। এই যে একজনের ব্যাপারে আরেকজনের যে বক্তব্যগুলো আছে, যেগুলো আমরা সিটিং রুমে, বেডরুমে রেগুলার মাসুদ ভাইরা বিভিন্ন হাউসে হাউসে গিয়ে গোপনে গোপনে কথা বলেন, এগুলো তখন পাবলিক হয়ে যাবে, যে আসলে কার ছেলে কোন কোম্পানিতে ডাইরেক্টর হয়েছে, কে কার গাড়িতে চড়ে, কে কার সম্পত্তি পাহারা দিচ্ছে, কার বস্তা কোথায়, কে কার ব্যাংকের মালিকানার দায়িত্ব নিছে, দখলের দায়িত্ব নিছে, এই আলোচনাগুলো তখন আসবে। আসলে যেটা হবে, তখন আওয়ামী লীগ বলতে পারবে, দেখো এই নির্বাচন তো মানে আমরা তো নির্বাচন বাইরে থেকে মানে এখন আসছে না কেন, তখন আসবে আর এখন আসছে না কেন? এখন আপনার খুবই বিচ্ছিন্ন আলোচনা আকারে আসছে আর কি। তখন যেটা আসবে, এটা অনেক বড় বড় দলের বড় বড় নেতারা তখন এগুলো বলবেন আর কি। এখন যেটা আপনার অনলাইনে বট আইডি, এই আইডি, গসিপ এইভাবে আসতেছে আর কি, তখন এটা মোটা দাগে আসবে। এইটা করার মধ্য দিয়ে যেটা হবে যে গণ অভ্যুত্থানের ব্যাপারে, গণ অভ্যুত্থানের পক্ষের মানুষদের ব্যাপারেই গণ অভ্যুত্থানের সমর্থককারী জনগণরা তখন বিরক্ত হয়ে যাবে, যে কি করলাম, ওই তখন আগের ডায়লগ আওয়ামী লীগের মতো, আগেই তো বেশ ভালো ছিলাম, এই সেই, এমন বাংলাদেশ কি চেয়েছিলাম, ওই সব আলোচনা আসবে। এইটা হলো তার টার্গেট। থার্ড যেটা চায় আওয়ামী লীগ, সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের পরে একটা নির্বাচিত সরকার আসা মানে হচ্ছে রাষ্ট্রের একটা সাংবিধানিক ধারাবাহিকতা, সরকার ব্যবস্থার একটা ধারাবাহিকতা প্রতিষ্ঠিত হয়ে যায়। অতএব এই ধারাবাহিকতা প্রতিষ্ঠিত হয়ে যাওয়া মানে হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতিটা এই ধারাবাহিকতার যে বাইরে, আওয়ামী লীগ ছাড়াও যে বাংলাদেশে রাজনীতি এবং নির্বাচন হতে পারে, এইটা প্রমাণিত হয়ে যাবে। সেটার মধ্য দিয়ে যেটা হবে, আওয়ামী লীগের রাজনীতি আরো বেশি বিপদে পড়বে, এবং যেটা বারবার বলি যে সে আসলে ডাইনোসরের মতো কঙ্কালে পরিণত হবে। অতএব এই সংকটগুলোকে সামনে রেখে যতটুকু সম্ভব সরকারকে আন্ডারমাইন করা, বিব্রত করা, হেয় করা, এই কাজগুলো হচ্ছে আওয়ামী লীগ এখন চায়। সে সরকারে আসুক বা না আসুক, এটা তার আলোচনা না, কিন্তু বিব্রত করা, অন্যকে হেয় করা এবং এটার উপরে জনগণকে একটা বিরোধ, সেটা হচ্ছে তার টার্গেট। জি, আওয়ামী লীগের টার্গেটটা বুঝলাম। এবার জুলাই সনদের মানে যেটা নিয়ে একটু আগে আলোচনা করছিলাম, বাস্তবায়ন না হলে আপনি বলছিলেন একটু প্রশ্ন করতে চাই। ফর ভাই একটা কথা বললেন যে বিভিন্ন হাউসে মাসুদ ভাইরা যে যায়, এটা আসলে কি বুঝতে কিন্তু না, কথা গোপনে গোপনে আমি তো আপনার কাছে বুঝতে চাচ্ছিলাম সেটা। আমি কিন্তু বুঝতে পারি না জিনিসটা। ওইটা এগুলা ধরেন ব্রেক টাইমে আপনার টেলিভিশনে টক শো ব্রেকে ব্রেকে আপনারা যে কথাগুলো বলেন, ওইগুলো বলেন যেগুলো একসময় যাবে আর কি, শুধু ব্রেকে থাকে। কি বলেন মাসুদ ভাই, ব্রেক টাইম একটু আমরা শুনি, যে গোপনে গোপনে যেগুলো। না, আমি আসলে ঠিক আছে, ব্রেকটার মধ্যে আমরা অনেক হাসি তামসা করি, অনেক রসিকতা করি, সেটা করি, কিন্তু ওইটার মধ্যে মানে কোন রকম মানে মতলব আছে কিনা থাকতেই পারে। সেই মতলব গুলো দু একটা যদি এক্সাম্পল ডিটেল সব দেখলাম, আমার জন্য খুব সুবিধা হতো। আমি এবার এই সমস্ত ব্যাপারগুলো খুব সিরিয়াসলি নিই আর কি। বন্ধ হয়ে যাবে না, তখন ব্রেকটা বলবো আর কি। রেকর্ডিং বন্ধ হয়ে গেলে দু একটা বলবেন। আমাকে আবার দর্শকটা জিনিস হলো কি, আপনি যেটা অনিয়ারে বললেন, অনিয়ারে বলার কারণে মানুষ শুনে ফেলবো। এখন যদি আমি ব্যাখ্যাটা তাহলে ভাববে আমি কারোর কাছে টাকা চেয়েছি, কারোর কাছে তদবির করেছি, যেহেতু এটা একটু ক্লিয়ার করলে আমার জন্য ইজি হয় আর কি। যেটা বলছি, ধরেন আমরা পার্সোনালি অনেক ঘটনা জানি, ধরেন কে কোন কোম্পানি, কোন রাজনৈতিক দলের কোন নেতা আওয়ামী লীগের কোন কোম্পানির ব্যবসা বাণিজ্য দেখভাল করতেছে, চাঁদাবাজি করতেছে, তাদের কাছ থেকে কত টাকা নিচ্ছে, এগুলোর তো অনেক ঘটনা আমরা জানি। পাবলিক স্পেয়ারে বলবার মতো সাফিসিয়েন্ট এভিডেন্স তো আমাদের কারোর কাছে নাই। যথেষ্ট সলিড জায়গা থেকে এগুলো জানি যে এই ঘটনা। আমি বুঝতে পেরেছি। গল্প তো আমরা আসলে অনেকগুলো করেছি। আচ্ছা, মানে সেই গল্পগুলো প্রকাশ্যে চলে আসবে কদিন পরে, আপনি বলছিলেন সেটা।
হ্যাঁ ব্যাস্টফোর্ড এবার যদি ওই প্রশ্নটা করেন যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে সার্জিস আলম যে হুমকিটা দিচ্ছেন যে যান নিয়ে পালাইতে পারছেন শেখ হাসিনা, আপনারা পারবেন না, কাদেরকে হুমকি দিচ্ছেন বলে আপনার মনে হয়, এবং বাস্তবায়ন না হলে তাহলে আলোচনা আগাবে কি করে? জি দেখেন, মানে এই পার্সোনাল স্টেটমেন্টে বকডাউন হওয়া জরুরি না। মাসুদ ভাই একটা গুরুত্বপূর্ণ কথা শুরুতে বলছেন, সেটা হচ্ছে যে সকল রাজনৈতিক দল পিয়ার চায়, যে সকল রাজনৈতিক দল আপনার এখনই গণভোটের মাধ্যমে এটা বাস্তবায়ন চায়, যে সকল রাজনৈতিক দল আমরা যারা এখনই এটার বাস্তবায়নের ব্যাপারে ফরমান প্রোক্লামেশন জারি করার কথা বলছি, সংবিধান নাই অথবা আছে যে বিতর্কটা আছে, এটা তো একটা তর্কটা তো আছে, দাবিটা তো আছে, রাজনৈতিক দাবি, এবং এই দাবিটা থাকা তো অরাজ্য না।